আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, একই নির্দেশ দিলেন জাতিসংঘ। হঠাৎ করে 3 দেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগের গোপনে বৈঠক, কি হতে চলেছে বিস্তারিত সামনে দেখতে থাকুন। আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন 3 দেশের রাষ্ট্রদূত। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব পুরো দেশ, অন্যদিকে এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুলব্রানসন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই 3 রাষ্ট্রই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা কিন্তু খুব কঠিন হবে এবং কাজ করতে প্রস্তুত। তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। সালাম আলাইকুম। আওয়ামী লীগের জন্য বিরাট একটা সুসংবাদ আছে, বিরাট একটা সুসংবাদ আসছে। খুব শীঘ্রই আওয়ামী লীগ ফিরছে এবং রাজনীতিতে ফিরছে এবং নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারে। দর্শক শ্রোতা অবাক হয়ে যাচ্ছেন, অবাক হওয়ার কোনো কারণ নেই। বিস্তারিত থাকছে সামনের ভিডিওগুলোতে। আশা করছি পুরো ভিডিওটা দেখলে পরে আপনাদের মনের যত প্রশ্ন আছে সেগুলো উত্তর পেয়ে যাবেন। হঠাৎ করে 3 দেশে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগের কি কোনো বৈঠক হলো কিনা, চলেন আমরা একটু দেখে আসি। দর্শক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এটা কিন্তু খুব কঠিন হবে এবং আস্তে আস্তে কিন্তু আওয়ামী লীগের ইস্যুটা আসবে, নির্বাচনটা যত সামনে ঘনিয়ে আসবে। ঠিক তাই দেখেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 জন রাষ্ট্রদূত কথা বলেছেন সরাসরি। এর আগে কিন্তু কূটনীতিকরা দফায় দফায় দেখেন ঘন ঘন কিন্তু বৈঠক করতেছে 2টা রাজনৈতিক দলের সাথে, বিএনপি এবং জামাত। তারা জানে যে রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এই 2টি রাজনৈতিক দল। তো কারা এই বৈঠকটা করলো? ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার, আর ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই 3টি রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যারা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। এটা মনে করার কোনো কারণ নেই এই 3টা দেশ বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের ব্যাপারে আগ্রহী না। এইটা হলো ইউরোপের বা পশ্চিমাদের একটা সম্মিলিত প্রয়াস। ওই যেই প্রয়াসটা তারা আগে প্রয়োগ করতো বা অ্যাক্টিভ ছিল আওয়ামী লীগের সময়, যে সবার অংশগ্রহণের নির্বাচন, একইভাবে কিন্তু তারা ওই ওই উদ্যোগে সামিল হয়েছে। কয়েকদিন আগে দেখছেন না যে বিএনপির সাথে বৈঠক করছে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। কি বলছে? বলছে যে জাতিসংঘ চায় সবার অংশগ্রহণের নির্বাচন। ভারত কি বলছে? যে তারাও অংশগ্রহণমূলক নির্বাচন চায় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং ওই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক তার সঙ্গে সম্পর্ক রাখবে বা কাজ করবে ভারত। এই কথাগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আসতেছে, এক জায়গায় করলে দাঁড়ায় এই যে যারা অপরাধ করেছে, গণহত্যার দায়ী ব্যক্তিদের সাথে আওয়ামী লীগকে যাতে এক করা না হয়। আওয়ামী লীগের একটা বিশাল যেই সমর্থক গোষ্ঠী বা ভোটার আছে, তারা যাতে তাদের দলের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, সেই সুযোগটা এনশিওর করতে চায় এই দেশগুলো। এটা হচ্ছে পশ্চিমা গণতন্ত্রের একটা থিম। যারা আগে বিএনপির পক্ষে বলতো, এখন তারা বলছে আওয়ামী লীগের পক্ষে। এখানে খবরটা বলছে যে বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবের হোসেন চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় দুপক্ষে। খেয়াল করেন, সাবের হোসেন চৌধুরীকেও কিন্তু আটক করা হয়েছিল, কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু তাকে মানে রিমান্ড থেকে আদালত থেকে কিন্তু আর জেলে নেওয়া হয়নি, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। বোঝা যায় যে সরকার বা পশ্চিমাদের কোনো কোনো ক্ষমতাসীন গোষ্ঠীর মধ্যে একটা চিন্তা আছে যে আওয়ামী লীগ যেভাবেই হোক ভিন্নভাবে শেখ হাসিনাকে বাদ দিয়ে হলেও নির্বাচনে তারা অংশগ্রহণ করুক। হয়তো একটা গ্রিন সিগন্যাল ভারতও পেয়েছে। এই কারণে ডিকাব মানে যারা বাংলাদেশের বৈদেশিক করেসপন্ডেন্ট, তাদেরকে নিয়ে দিল্লিতে ওই মেসেজটা দিয়েছে যে তারাও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তো কেন বলছে? যে সবার অংশগ্রহণের নির্বাচনটা হলে আর অশান্তি থাকে না, এই অশান্তিটা দূর করতে চায়। এর আগে 11ই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক
এমপি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছিলেন ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, যিনি লন্ডনে যে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত 5 মাস আগের ওই বৈঠকেও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আলোচনা করেন বলে তখন জানা গিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু মানে জানাতে চায়নি। তারা সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যান, যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনৈতিক রীতির অংশ। তো যাই হোক, এখন আওয়ামী লীগের ব্যাপারে সরকার স্পর্শকাতর এই কারণে যে আওয়ামী লীগের নেতৃত্বটা এখন দিল্লি থেকে পরিচালিত হচ্ছে। তারা যদি অনেক আগেই তাদের নেতৃত্বের পরিবর্তনটা ঘটাতো, যদি শেখ পরিবারের হাত থেকে মুক্ত করা যেত আওয়ামী লীগকে, ভিন্নভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি দলকে চালু করত, সে বাংলাদেশে আব্দুল হামিদ ছিলেন, শিরিন শারমিন ছিলেন, সাবের হোসেন চৌধুরী ছিলেন, সেলিনা হায়াত আইভী। যখন 2 দিন আগে আমরা দেখলাম ইনক্লুসিভ নির্বাচনের কথা তিনি বলছেন, ঠিক সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি গতকালকে একই সুরে কথা বললেন। তিনিও বললেন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক, এটা তারা চায়। তবে জনগণ কাকে ভোট দিবে, কে ক্ষমতায় আসবে, সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করতে চায় না, সেই ব্যাপারে তারা মন্তব্যও করতে চায় না। ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব তারা যখন দিচ্ছে, এবং তারা এটাও স্পষ্ট করেছে যে বর্তমান সরকারের সঙ্গে নয়, পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়, অর্থাৎ অনির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় না। এই অবস্থানটা গতকালকে ভারত আবারও ব্যক্ত করলো। সেটা প্রফেসর ইউনূসের এই সরকারের জন্য একটা কড়া বার্তাই বটে, কারণ এই সরকারের সঙ্গে যদি ভারত স্বাভাবিক সম্পর্কে না আসে, তাহলে ধরে নেওয়া যায় যে আগামী 6 মাস ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। ভারতের ভিসা বন্ধ, ভারত থেকে আমদানি রপ্তানি মোটামুটি 2-4টা বাদ দিয়ে বন্ধ। সম্প্রতি তারা ঘোষণা করেছে চাল আর রপ্তানি করবে না। এরকম অবস্থাতে স্থলবন্দর দিয়ে কোনো ধরনের মানে আমদানি রপ্তানি হবে না। এই ব্যাপার, ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করা সহ বহু কিছুই ভারতকে গত 1 বছরে করতে দেখেছি, যেগুলো সব কিছুই বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে গেছে। এরকম অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিব তিনি যেটা বলেছিলেন, ইত্তেফাকের শিরোনাম যেরকম ছিল সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। বিক্রম মিশ্রি সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে ভারত কাজ করতে প্রস্তুত। তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, এটা মানে অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমেই তিনি এটুকু ইঙ্গিত দিয়ে দিলেন যে মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে কথাবার্তা চলছে, সেই কথাবার্তার সঙ্গে ভারতের সায় নেই। ভারত চাই সবাইকে নিয়ে নির্বাচন হোক। সেখানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক বিটের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রায় 1 ঘন্টা ব্যাপী। বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্ন মানেই হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ প্রশ্ন, আর বাংলাদেশ প্রসঙ্গে নানা বিষয়েই তিনি উত্তর দিয়েছেন। সেখানে তিনি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়, অনেক কিছু নিয়ে কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন কিছু সমস্যা আছে যা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই থাকা স্বাভাবিক। বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো কেবল এই অঞ্চলেই নয়, বিশ্বব্যাপীও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, এটা একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমরা সকলেই বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কিত ঘোষণা ও বিবৃতি দেখেছি। আমি বুঝতে পারছি যে এই বিষয়ে ফেব্রুয়ারির কাছাকাছি একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সূচি সম্পর্কে কথা বলেছে এবং ভারত তাদের সফল আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিষয়টি ভারতকে উৎসাহিত করেছে। বিক্রম মিশ্রি আরও বলেছেন যে এটি একটি জনমতের মাধ্যমে নির্বাচিত সরকার হবে এবং বাংলাদেশের জনগণ পুরাপুরি তোলপাড় যে আওয়ামী লীগ ফিরছে। অনেকে লিখছে ইনশাল্লাহ আগামী খুব কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগ ফিরছে, খুব দ্রুতই ফিরছে। এটা অনেকেই বলছেন
এবং আপনাদের বলাবলিতেই এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম যে আওয়ামী লীগ যেভাবেই হোক ফিরবে। এই যে 3 দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে সাবের হোসেনের সাথে, সেখানে কি হয়েছে না হয়েছে ইতিমধ্যেই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন। তো আপনাদের মূল্যবান মতামত কি সেটা কমেন্টে লিখবেন। যদি এখানে এখন আমি কোনো মন্তব্য করি সেটা বলবো যে আওয়ামী লীগ ফিরবে, সময় নিয়েই তারা ফিরবে এবং যখন ফিরবে তখন হয়তোবা ভয়ঙ্করভাবে ফিরবে, এবং যদি ফিরে আসে কোনোভাবে তাহলে কিন্তু সবার আগে এনসিপি নেতাকর্মীদের খবর আছে। এবং আজকে আমরা একটা দেখলাম, নিউজে দেখলাম সার্জিস আলম তিনি কিন্তু বলছে উপদেষ্টাদের এক মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। তার মানে কি গুজামিল কাছে ডারবে কুচ কালা হে, এখানে বড় সড়ো একটা লেনা দেনা পাওনা দেনার ব্যাপার স্যাপার আছে, এখানে একটা চলছে, অনেক বড় কিছু একটা পায়তারা চলতেছে। তো যাই হোক, আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকল।